হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নাম্বার 10-এর সমাধান করব। এখানে বলা আছে রায়হান এন্টারপ্রাইজ 2017 সালের পাইকারি ব্যবসা করে 25,000 টাকা মোট লাভ করে, অর্থাৎ মোট লাভের তথ্য এখানে দেয়া আছে এবং এখানে একটি রেওয়া মিল দেওয়া আছে, সাথে কিছু তথ্য দেয়া আছে। এগুলির ভিত্তিতে আমার যেটা করতে হবে, করণীয় কয়ে বলা আছে তারল্য অনুপাত বের করতে হবে, ক্ষয়ে বলা আছে বিশদ আয় বিবরণী তৈরি করতে হবে এবং গয়ে বলা আছে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে। তবে আর্থিক অবস্থার বিবরণী করতে গেলে আমার নিট লাভ ধরে নিতে হবে 29,000 টাকা, এটা খেয়াল করতে হবে। তাহলে প্রথমেই আমরা চলে যাব তারল্য অনুপাত নির্ণয় করার জন্য। আমরা জানি তারল্য অনুপাত নির্ণয় করার জন্য একটা সূত্র আছে। কি সূত্র? সেটা হচ্ছে আমাদের চলতি সম্পদ। চলতি সম্পদ কি কি? যেমন ধরেন ব্যাংক জমা, তারপর হচ্ছে হাতে নগদ, তারপরে হচ্ছে সমাপনী মজুদ পণ্য, এই ধরনের যে চলতি সম্পদ আছে সেগুলি থেকে কি করতে হবে, মজুদ পণ্য থাকলে সেটা বাদ দিয়ে দিতে হবে, অগ্রিম ব্যয় যদি থাকে সেগুলি বাদ দিয়ে দিতে হবে। এগুলি বাদ দেওয়ার ফলে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা চলতি দায় দিয়ে ভাগ করব। তাহলে তারল্য অনুপাত এর আগেও আমরা করেছি। তারল্য অনুপাত বের করার জন্য চলতি সম্পদটা আমার আগে বের করতে হবে এবং চলতি দায়টা আমার আগে বের করতে হবে। তাহলে আমি প্রথমেই বের করব চলতি সম্পদ। চলতি সম্পদটা বের করতে হলে আমরা প্রথমেই জানি প্রথম চলতি সম্পদ কি, হাতে নগদ। তাহলে এখানে হাতে নগদ আছে কিনা দেখি। এই যে 12 নম্বরে আছে হাতে নগদ 6,000। ব্যাংক জমা আছে কিনা দেখি। এখানে ব্যাংক জমা নেই, ব্যাংক জমা নেই। আচ্ছা, তাইলে হাতে নগদ। এরপরে হচ্ছে সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য আমরা কোন সংখ্যাটা নিব? এখানে দুইটা সংখ্যা দেয়া আছে, একটা ক্রয় মূল্য আর একটা বাজার মূল্য। আমরা জানি যেই সংখ্যাটা ছোট হবে সেই সংখ্যাটা আমরা নিব। তাহলে ক্রয় মূল্যর টাকাটা হচ্ছে ছোট, এই যে 20,000 টাকা, এই টাকাটা নিব। এরপরে হচ্ছে যদি কোনো ধরনের অগ্রিম দেয়া থাকে বা হচ্ছে ব্যাংক জমা থাকে, তারপরে হচ্ছে 1 বছরের কম সময়ের জন্য প্রয়োজন হয় এরকম যদি কোনো সম্পদ থাকে, অর্থাৎ যেমন হচ্ছে দেনাদারটাও একটা চলতি সম্পদ, তাহলে দেনাদারটাও আমরা নিতে পারবো। তাহলে আমরা একটু দেখি কি কি নেওয়া যেতে পারে। এখানে হাতে নগদ। এখন প্রথমে আমরা যখন হাতে নগদ নিব তখন একটা বিষয় খেয়াল করতে হবে। এখানে আমার হাতে নগদ আছে 6,000 টাকা রেওয়া মিলে দেয়া, কিন্তু এই রেওয়া মিল যেই দিনকে আমি তৈরি করেছি তারপরে যে ঘটনা ঘটছে, কি ঘটেছে, ক্যাশ বাক্স থেকে 500 টাকার 2টা নোট হারিয়ে গেছে। তো 500 টাকার 2টা নোট মানে কত টাকা? 1,000 টাকা হারিয়ে গেছে। তার মানে হাতে নগদ আমি যেই 6,000 টাকা দেখিয়েছিলাম আসলে তো 6,000 টাকা নেই ক্যাশ বাক্সে, কারণ এইখান থেকে 500 টাকার 2টা নোট হারিয়ে গিয়েছে। তার মানে আছে এখন 5,000 টাকা। তাইলে আমার কত আছে এখানে? 5,000 টাকা। আচ্ছা, এরপরে আমাদের আছে হচ্ছে দেনাদার। এখানে আমরা 35,000 টাকার এখানে দেনাদার আছে, 35,000 টাকা নিয়ে নিলাম। এরপরে আছে বিনিয়োগের প্রাপ্য সুদ, অর্থাৎ যেই সুদটা এখনো পর্যন্ত পাওয়া হয় নাই। এইখানে যে আমি বিনিয়োগ করেছি 20,000 টাকা, এই 20,000 টাকা কত পার্সেন্ট হারে? বছরে 10% হারে। তার মানে 10% যদি করি তার মানে বছরে হচ্ছে 2,000 টাকা আমার সুদ আসবে। এখন আমি বিনিয়োগটা করেছি হচ্ছে একসাথে, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখে। তার মানে আমার এই বছর শেষ হবে কততে? 31শে ডিসেম্বর তারিখে। এখানে যে বলা আছে 31শে ডিসেম্বর তারিখে আমার বছর শেষ হবে। আচ্ছা, বছর যদি 31শে ডিসেম্বরে শেষ হয় তাহলে আমি যেহেতু 1 বছরের তো হিসাব করতেছি, এখন জুলাই মাসে যেহেতু আমি বিনিয়োগ করেছি তার মানে কত মাসের আমি সুদ পাবো? জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, অর্থাৎ 6 মাসের সুদ আমার প্রাপ্য হবে। তার মানে বছরে যদি 2,000 টাকা হয়, 6 মাসে কত? অর্ধেক, তার মানে 1,000 টাকা। তার মানে বিনিয়োগের প্রাপ্য সুদ হবে হচ্ছে 1,000 টাকা। এরপরে আছে সমাপনী মজুদ পণ্য, যেটা হচ্ছে আমার কত টাকা ছিল? 20,000 টাকা। তাহলে আমি যদি টোটাল করি, এখানে টোটাল করলে আসবে 61,000। এই পুরাটাই হচ্ছে চলতি
সম্পদ, মোট চলতি সম্পদ আমার বের হয়ে গেল। একইভাবে আমি এখন যেটা বের করব সেটা হচ্ছে চলতি দায়। হ্যাঁ, চলতি দায় কি আছে, এখানে যেমন ব্যাংক জমাতিরিক্ত আছে, একটা চলতি দায় আছে। তারপরে হচ্ছে পাওনাদার, পাওনাদার একটা চলতি দায়, চলতি দায় আছে। তারপরে কি আছে, আচ্ছা, ধারে পণ্য হিসাবভুক্ত করা হয় নাই, এখানে হচ্ছে ধারে একটা পণ্য হিসাবভুক্ত করা হয় নাই, তার মানে এখানে পাওনাদার বাড়বে। এখানে ৮,০০০ টাকা পাওনাদার আছে, রেওয়া মিলে আরো ২,০০০ টাকা এর সাথে যোগ হবে, তার মানে ১০,০০০ টাকা হবে। আচ্ছা, প্রথমেই আমরা কোনটা নিব, পাওনাদার। ৮,০০০-এর সাথে ২,০০০ যোগ করলে কত হবে, ১০,০০০। তারপরে আছে ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত কত আছে এখানে, ২৩,০০০ টাকা। ঠিক আছে, ২৩,০০০ টাকা ব্যাংক জমাতিরিক্ত আছে, আর আমাদের কোনো চলতি দায়ের কোনো অংশ নেই। এখন ২৩,০০০ আর ১০,০০০ যোগ করলে কত আসবে, ৩৩,০০০ টাকা। এটাই হচ্ছে মোট চলতি দায়। আচ্ছা, এখন আমি এই সূত্রর জায়গাতে আমার এই তথ্যগুলি বসাবো। আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু এখানে ইংরেজিতেও লিখে দিয়েছি। তারল্য অনুপাতের ইংরেজিতে বলা হয় লিকুইড রেশিও, আর লিকুইড রেশিও ছাড়াও আরেকটা নামে ডাকা হয়, যেটা হচ্ছে অ্যাসিড টেস্ট রেশিও। ঠিক আছে, এখন আমি এখানে মোট চলতি সম্পদ পেলাম, মোট চলতি দায় পেলাম। আচ্ছা, সূত্রে আমি বসাবো এখন চলতি সম্পদ যেটা আমরা পেয়েছি ৬১,০০০ টাকা, সেটা বসালাম। এই যে এখানে টোটাল ৬১,০০০, এর মধ্যে থেকে কি বাদ দিব, সমাপনী মজুত পণ্য, অর্থাৎ এই যে মজুত পণ্যের যে অংশ এটা বাদ দিব, অগ্রিম ব্যয় থাকলে সেটাও বাদ দিব, কিন্তু আমার এখানে কোনো অগ্রিম ব্যয় নেই, সুতরাং বাদ দেওয়ার দরকার নেই। আর চলতি দায় পেলাম আমি ৩৩,০০০ টাকা, এই ৩৩,০০০ টাকা আমি এখানে বসাই দিব। তাহলে আমি যদি ৬১,০০০ থেকে ২০,০০০ টাকা বাদ দেই তাহলে আসবে কত, সেটাকে আমি ৩৩,০০০ দিয়ে ভাগ করব, তাহলে আসবে 1.24। তার মানে তারল্য অনুপাত যেটা প্রকাশ করে সেটা হচ্ছে আমার ১ টাকা দায় পরিশোধ করার জন্য কত টাকার চলতি সম্পদ, নেট চলতি সম্পদ আমার রয়েছে। তার মানে আমার ১ টাকা পরিশোধ করার জন্য ১ টাকা ২৪ পয়সার আমার কাছে সম্পদ আছে, চলতি সম্পদ আছে। তার মানে এটা ভালো আছে, তাই না, এটা ভালো আছে, কারণ তারল্য অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1, অর্থাৎ ১ টাকা পরিশোধ করার জন্য, অর্থাৎ ১ টাকার চলতি দায় পরিশোধ করার জন্য আমার কাছে অবশ্যই ১ টাকার চলতি সম্পদ থাকতে হবে। সেই চলতি সম্পদটা হচ্ছে মজুত পণ্য বাদ দিয়ে। কেন মজুত পণ্য বাদ দেওয়া হয়, কারণ মজুত পণ্যটাকে টাকায় কনভার্ট করতে একটু সময় বেশি লাগে। যেমন আপনার কাছে যে মজুত পণ্যটা থাকবে সেটা দিয়ে আপনি একটা প্রোডাক্ট তৈরি করবেন, সেটা মার্কেটে বিক্রি করবেন, তারপরে হচ্ছে আপনি টাকা পাবেন, এই জন্য। আচ্ছা, তাহলে আমাদের করণীয় কয় তারল্য অনুপাত নির্ণয় করা শেষ। এবারে আমরা করব কি, খ নাম্বার। খ নাম্বারে বলা হয়েছে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। আমরা বিশদ আয় বিবরণীর ছক জানি, কিরকম, এইরকম একটা ছক হয় বিশদ আয় বিবরণীর, যেখানে প্রথমে আমি বিক্রয় নিব, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, তাইলে পাবো আমি মোট মুনাফা। সেখান থেকে পরিচালন ব্যয় বাদ দিব, এবং পরিচালন ব্যয় বাদ দেওয়ার ফলে বের হবে মোট পরিচালন মুনাফা। তার সাথে অন্যান্য আয় যোগ করব, অন্যান্য ব্যয় বিয়োগ করব, তাহলে আমি নিট মুনাফা পেয়ে যাব। আচ্ছা, তাহলে এই সিস্টেমে আগাই। প্রথমেই আমি নিট বিক্রয়টা নিয়ে আসব। তাহলে যাই রেওয়া মিলে। রেওয়া মিলে প্রথমে বলা আছে বিক্রয়, এখানে বিক্রয় আছে ৬০,০০০ টাকা, বিক্রয় ৬০,০০০ টাকা আছে। বিক্রয়ের সাথে একটা ফেরত আছে, এখানে বিক্রয় ফেরত আছে ৩,০০০ টাকা। তার মানে এই ৬০,০০০ টাকা থেকে ৩,০০০ টাকা ফেরত বাদ দিলে আমার হচ্ছে নিট বিক্রয় আমি পেয়ে যাব। তাহলে আমি প্রথমেই বিক্রয় নিলাম ৬০,০০০ টাকা, এখান থেকে আমি বাদ দিলাম বিক্রয় ফেরত ৩,০০০ টাকা, যেটা হলো ৫৭,০০০ টাকা আমার নিট বিক্রয়। এখন বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে বাদ দিতাম, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ করতাম, ক্রয়ের সাথে আরও যদি কোনো খরচ থাকে সেগুলি যোগ করতাম, ক্রয়ের সাথে যদি ফেরত থাকে সেগুলি বাদ দিতাম, অলিখিত ক্রয় থাকলে সেগুলি যোগ করতাম। সেগুলি করার পরে সমাপনী মজুত পণ্য বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় বের হতো।
তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের করি। প্রথমেই আমরা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্যটা নিব। প্রারম্ভিক মজুত পণ্য কোথায় থাকে? রেওয়া মিলে থাকে, যেখানে লেখা আছে কত? 23,000 টাকা। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য আমরা 23,000 টাকা নিয়ে নিলাম। এবারে আমরা যোগ করব হচ্ছে ক্রয়। ক্রয় কত টাকা আছে? এখানে ক্রয় আছে 22,000 টাকা। 22,000 টাকা ক্রয় দেয়া আছে। ওকে ফাইন, 22,000 টাকা ক্রয় নিলাম। আমার একটা অলিখিত ক্রয় আছে, এখানে বলা আছে যে ধারে পণ্য ক্রয় যেটা হিসাবভুক্ত হয় নাই, তাহলে এটাকে যোগ করতে হবে। আর হচ্ছে ক্রয় ফেরত যেটা আছে 1,000 টাকা, এটাকে বাদ দিতে হবে। তাহলে আমরা অলিখিত ক্রয়টা আগে যোগ করি 2,000 টাকা। তো 22,000 আর 2,000 যোগ করলে হবে কত? 24,000 টাকা। সেই 24,000 টাকা থেকে আমরা ক্রয় ফেরতটা বাদ দিয়ে দিব 1,000। তাহলে 23,000 টাকাই হচ্ছে আমার অ্যাকচুয়াল ক্রয়। এখান থেকে আমি সমাপনী যেই মজুত পণ্য আছে, সমাপনী মজুত পণ্যটা আমি বাদ দিয়ে দিব। তো 23,000, এখানেও 23,000 যোগ করলে কত হবে? 46,000। সমাপনী মজুত পণ্য আমার এখানে দেয়া আছে কত? 20,000 টাকা। অর্থাৎ দুইটা সংখ্যার মধ্যে যেটা ছোট সেইটা নিতে হবে। তাহলে 20,000 টাকা বাদ দিলাম। 46,000 থেকে 20,000 টাকা বাদ দিলে কত আসবে? 26,000 টাকা। আচ্ছা, নিট বিক্রয় আসলো 57,000 আর বিক্রিত পণ্যের ব্যয় বের হলো 26,000। তাহলে আমি সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলাম, 31,000 টাকা বের হলো। এটাই হচ্ছে আমার মোট মুনাফা। হ্যাঁ, কিন্তু অঙ্কে কত টাকা দেয়া ছিল মোট মুনাফা? 25,000 টাকা। আচ্ছা, এই 25,000 টাকা ধরে আমাদের অঙ্ক করতে হবে যখন পরবর্তীতে আমরা যাব। এরপরে আমরা পরিচালন ব্যয়গুলি বাদ দেব। অর্থাৎ পরিচালন ব্যয় এখানে কি কি আছে? পরিচালন ব্যয় এখানে যেমন হচ্ছে প্যাকিং খরচ আছে, কুরিন আছে, কুরিনের সাথে আচ্ছা কুরিন এখানে সন্দেহজনক সঞ্চিতি, তাহলে এটা যাবে না। আচ্ছা, এরপরে কি আছে? ব্যাংক জমাতিরিক্তের সুদ, এটা তো অন্যান্যর মধ্যে যাবে। আচ্ছা, এইখানে এই যে ক্যাশ বাক্স থেকে নোট হারিয়ে গেল, তার মানে কি এটা আমার একটা লস। আচ্ছা, এই লসটা হচ্ছে যাবে। এই লসটা কি হিসাবে যাবে? প্রথমেই আমরা প্যাকিং খরচটা নিয়ে নেব। প্যাকিং খরচ আছে 2,000 টাকা। এরপরে পুরাতন যে কুরিন সঞ্চিতি আছে, পুরাতন কুরিন সঞ্চিতি 4,000 টাকা, এটা হচ্ছে বাদ দিতে হবে। ঠিক আছে, এটা যোগ হবে না, এটা বাদ দিতে হবে। তাহলে আমার যেই সংখ্যাটা বের হবে, যে অ্যামাউন্টটা বের হবে কত? -2,000। হ্যাঁ, এই সংখ্যাটাই হচ্ছে আমার মোট পরিচালন ব্যয়। হ্যাঁ, এটা বাদ দিতে হবে। কিন্তু নর্মালি আমরা যেটা করি, পরিচালন ব্যয়টা বাদ দেই, অর্থাৎ এখানে মাইনাস চিহ্ন থাকে, কিন্তু মোট পরিচালন ব্যয় এখানে প্লাস কেন? কারণ হচ্ছে আমার বড় যে সংখ্যা সেইটাই মাইনাস। তার মানে আমি যদি ধরে নেই এখানে আমার -2,000, আবার এটাকে বাদও দিতে হবে, বাদ দিতে গেলে মাইনাস, তার মানে এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে, অর্থাৎ সাইন পরিবর্তন হয়ে যাবে। তার মানে এখানে মাইনাস না হয়ে এটা প্লাস হয়ে যাবে। তাহলে মোট পরিচালন মুনাফা কত পাই? 31,000 আর হচ্ছে এই 2,000, 31,000 যোগ 2,000 অর্থাৎ 33,000 টাকা মোট পরিচালন মুনাফা চলে আসলো। আচ্ছা, এবারে আমাদের নিতে হবে অন্যান্য আয়। অন্যান্য আয়ের মধ্যে কি ছিল আমাদের? আমরা একটা বিনিয়োগ করেছিলাম, সেই বিনিয়োগের একটা সুদ ছিল, কিন্তু প্রাপ্য একটা সুদ ছিল। এখানে বিনিয়োগ যেটা করেছি 20,000, তার প্রাপ্য সুদ ছিল 1,000 টাকা। মনে আছে? এখানে হচ্ছে প্রাপ্য সুদ, এই যে বিনিয়োগের প্রাপ্য সুদ আমরা বের করেছিলাম 1,000 টাকা। এই 1,000 টাকা কিন্তু আমার আয়, এই 1,000 টাকা আমরা আয় হিসাবে দেখালাম। অন্যান্য ব্যয়, অন্যান্য ব্যয়ের মধ্যে রয়েছে ব্যাংক জমাতিরিক্তের সুদ। আমরা যে ব্যাংক ওভারড্রাফট নিয়েছিলাম 23,000 টাকা, তার এগেনস্টে 5,000 টাকা হচ্ছে সুদ প্রদান করতে হয়েছে। এই ব্যাংক জমাতিরিক্তের সুদটা এখানে যাবে। এর বাইরে আর কি অন্যান্য ব্যয় আছে? অন্যান্য ব্যয়ের মধ্যে হচ্ছে ক্যাশ বাক্স থেকে চুরি হয়ে গেছে যে 5,500 টাকার দুইটা নোট, এইটা চলে আসবে। তার মানে তাহলে হচ্ছে কত? দুইটা নোট 500 টাকার, তার মানে 1,000 টাকা। 5,000 এবং 1,000 টোটাল হচ্ছে 6,000 টাকা। 1,000 থেকে 6,000 যদি বিয়োগ যায় তাহলে কি হবে? -5,000, তাই তো? এবারে 33,000 টাকা থেকে 5,000 টাকা মাইনাস করলে আসবে আমার 28,000 টাকা। তাহলে নিট মুনাফা দাঁড়ালো কত? 28,000 টাকা।
গ নম্বরে বলা আছে 29,000 টাকা বিবেচনা করে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। আচ্ছা, আমরা প্রথমেই যাব আর্থিক অবস্থার বিবরণীর ছকটা দেখে নেব। আমরা জানি স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী দায় এবং চলতি সম্পদ, এই তিনটা আইটেম যোগ করে মোট সম্পদ নির্ধারণ করতে হয়। আর মালিকানা সত্ত্ব, দীর্ঘমেয়াদী দায় এবং স্বল্পমেয়াদী দায়, এই তিনটা আইটেমের যোগফল হয়ে মোট সত্ত্ব, মালিকানা সত্ত্ব, মোট দায় নির্ণয় করতে হয়। কথা হচ্ছে মোট সম্পদ এবং মোট দায় সমান পরিমাণ হইতে হবে, অর্থাৎ সংখ্যাটা সমান হইতে হবে। মোট সম্পদ যদি 100 টাকা হয়, তাহলে মোট মালিকানা সত্ত্ব দায় মিলেও 100 টাকা হতে হবে। হ্যাঁ, তাহলে আমরা চলে যাই প্রথমে স্থায়ী সম্পদ খুঁজব। রেওয়া মিলে স্থায়ী সম্পদ কত টাকা দেয়া আছে, এখানে বলা আছে স্থায়ী সম্পদ সরাসরি 80,000 টাকা দেয়া আছে। আমরাও সরাসরি 80,000 টাকা স্থায়ী সম্পদ হিসাবে দেখাবো, 80,000 টাকা। এর বাইরে আর কোনো স্থায়ী সম্পদ নেই, সুতরাং আমি যদি মোট স্থায়ী সম্পদ যোগ করি তাহলে হচ্ছে 80,000 টাকাই আসবে। তারপরে আছে বিনিয়োগ, এইখানে 20,000 টাকা বিনিয়োগ আছে, সরাসরি 20,000 টাকা বিনিয়োগ নিয়ে যাব আমরা। 20,000 টাকা 10% যে বিনিয়োগ আছে সরাসরি 20,000 টাকা নিয়ে যাব। এরপরে চলতি সম্পদ খুঁজে বের করব। চলতি সম্পদ আমরা কিন্তু যখন ক নাম্বার করেছি তখন কিন্তু চলতি সম্পদ এভাবে বের করে নিয়েছি। এই পুরো জিনিসটাই আমরা নিয়ে যাব, হাতে নগদ, দেনাদার, বিনিয়োগের প্রাপ্য সুদ, সমাপনী মজুত পণ্য যা আছে তাই আমরা নিয়ে যাব। তারপরে বিবিধ ক্ষতি, যেটা এটা বাদ দিয়ে নিব, কারণ ওইখানে যেভাবে বাদ দিয়ে নেওয়া হয়েছে, এই যে মাইনাস করে নেওয়া হয়েছে, ওইভাবেই আমরা মাইনাস করে নিয়ে নিব। দেনাদার নেব, কারণ দেনাদার নিলাম আমরা হচ্ছে এখানে 6,000 থেকে 1,000 বাদ দিলাম, 5,000 থাকলো। দেনাদারটা পুরো নিয়ে নিলাম। বিনিয়োগের প্রাপ্য সুদ 1,000 টাকা নিয়ে নিলাম। সমাপনী মজুত পণ্য 20,000 টাকা ছিল, নিয়ে নিলাম। এরপরে হচ্ছে অনিশ্চিত হিসাব, এটা আমরা পরে আসতেছি। আচ্ছা, এখন আমরা যদি এই পুরোটা যোগ করি তাহলে হচ্ছে কত পাবো? 35 আর 5 40, 40 আর হচ্ছে 41 আর 20 হচ্ছে 61। আচ্ছা, তার মানে আমরা একটা সাধারণ একটা যোগ করি। এখানে মোট সম্পদ যদি যোগ করি, এখানে 80,000 টাকা আছে, এখানে 20,000 টাকা আছে, আর এখানে হচ্ছে 61,000 টাকা আছে। তার মানে টোটাল 1,61,000 টাকা মোট সম্পদ হওয়ার কথা। ঠিক আছে, মোট সম্পদ 1,61,000 টাকা হওয়ার কথা। এবারে আমরা মালিকানা সত্ত্ব দায়ে যাই। মালিকানা সত্ত্ব দায়ে যেটা কি হয়, আমরা মূলধনের সাথে নিট লাভ যোগ করি, কোনো উত্তোলন থাকলে বিয়োগ করি, সেভাবে মালিকানা সত্ত্বটা নির্ণয় করি। তাহলে প্রথমেই আমরা যদি মূলধনটা দেখি, এখানে মূলধন কত দেয়া আছে? 1 লক্ষ টাকা আছে মূলধন। তার মানে আমরা 1 লক্ষ টাকা নিয়ে নিলাম। সেই সাথে যদি নিট লাভ নিতে হবে, নিট লাভ কত টাকা দেয়া আছে? নিট লাভ এখানে বলা আছে যে আপনি যখন গ নাম্বার করবেন তখন নিট লাভ ধরে নিতে হবে 29,000 টাকা। তাহলে আমি নিট লাভ 29,000 টাকা ধরে নিলাম। আমার কোনো উত্তোলন নাই, যে কারণে কোনো উত্তোলন দেখাইলাম না। সুতরাং 1 লক্ষর সাথে 29,000 টাকা যোগ করলে 1,29,000 টাকা হবে। দীর্ঘমেয়াদী দায়, আমার কোনো দীর্ঘমেয়াদী দায় নেই। স্বল্পমেয়াদী দায়ের ঘরে কি আছে? স্বল্পমেয়াদী দায়ের ঘরে এই যে আমি যখন এখানে পাওনাদার এবং ব্যাংক জমা অতিরিক্ত এই আইটেমগুলোই যাবে। পাওনাদার যখন লিখব তখন 2,000 টাকা অলিখিত যেই ক্রয় ছিল সেইটা হিসাবে আমরা যোগ করে নিয়ে নেব। অলিখিত ক্রয় ছিল 2,000 টাকা, এটা যোগ করে নিলাম। এরপর হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত যে আইটেমটা সেটা আমরা নিলাম। এভাবে হচ্ছে আমার মোট চলতি দায় কত হলো, এই টোটালটা মিলে যা হয়। হ্যাঁ, তাহলে আমি যদি এখন যোগ করি, দেখেন এখানে মালিকানা সত্ত্ব আছে কত? 1,29,000। দীর্ঘমেয়াদী দায় এখানে কিছুই নেই, স্বল্পমেয়াদী দায় 33। তার মানে আমি যদি যোগ করি 1,62,000 টাকা হয়। এখানে কত মোট সম্পদ আসলো? কত? 1,61,000 টাকা। 1,61,000 টাকা যদি আমি এখানে লিখি তাহলে হচ্ছে আমার 1,61,000 আর এখানে হলো 1,62,000। তার মানে কত টাকা ডিফারেন্স হচ্ছে? 1,000 টাকা ডিফারেন্স হচ্ছে। এখন আমি এগুলি সুন্দর করে চেক করে দেখলাম যে আমার কোথাও কোনো আইটেম নিতে বাকি নেই। তারপরেও আমার
যে আর্থিক বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, সেটা উভয় পক্ষ মিলতেছে না, অর্থাৎ মোট স্থায়ী সম্পদের সাথে মোট মালিকানা সত্ত্ব দায় সমান নয়। তাইলে বাকি যেই টাকাটা আছে এটাকে আমরা অনিশ্চিত হিসাব লিখে আমরা এখানে অন্তর্ভুক্ত করব। অনিশ্চিত হিসাব যদি আমি লিখি তাহলে আমার এখানে চলতি সম্পদের পরিমাণ দাঁড়াবে ৬২,০০০ টাকা এবং মোট সম্পদ যদি আমি যোগ করি, মোট সম্পদের পরিমাণও দাঁড়াবে ১,৬২,০০০ টাকা। তার মানে এখন মোট সম্পদ যে পরিমাণ আছে একই পরিমাণ মালিকানা সত্ত্ব ও মোট দায় আছে। তার মানে এখন অঙ্ক ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের 10 নাম্বার সৃজনশীল প্রশ্ন। আমরা এর পরের টিউটোরিয়ালে 11 নাম্বার প্রশ্ন নিয়ে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।